আর্মি ট্রেনিংয়ে এসে অসুস্থ হয়ে পড়েছে মিরাজ। তাকে একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সাথে ট্রেনিংয়ে আসে কিছু ছেলেরা তার সাথে আছে। মিরাজ অচেতন হয়ে শুয়ে আছে। আজ তার দ্বিতীয় দিনের ট্রেনিং ছিল, কিন্তু দ্বিতীয় দিনই তার এমন বেহাল অবস্থা দেখে তার সহকারীরা সবাই চিন্তিত হয়ে পড়ে। সে কিভাবে একজন অফিসারে পরিণত হবে? তার যে অবস্থা তাতে সে বাঁচাটাই মুশকিল হয়ে পড়েছে। তবে তার এখানে আসার গল্প এতটা সহজ নয়। অনেক কষ্ট, ব্যথা, বেদনা নিয়ে এখানে এসেছে। এমনিতেও ও অনেক উদাসীন ছিল খাবার দাবারের ব্যাপারে। এরপরে এখানে এসে ডায়েট সহ অন্যান্য সকল নিয়ম কানুনের বেড়াজালে সে নিজেকে প্রায় হারিয়ে ফেলেছিল। তার একমাত্র কাছের বন্ধু হিসেবে এখানে আছে তার সাথে ট্রেনিংয়ে আসা তার একটা ছেলে রাজু। রাজু বাইরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন জ্ঞান ফিরবে মিরাজের। মিরাজ রকিং করতে গিয়ে লাফ দিয়ে একটা পাথরে লেগে মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়েছে, আর এখন চেষ্টা করছে ডাক্তারেরা তার জ্ঞান ফেরানোর। তখন তার বাবা তার দিকে তাকিয়ে বলে, রাজ, তোমাকে না না করেছি এসব বিষয়ে কথা বলতে? তুমি কেন এসব বিষয়ে কথা বলছো? যাও, নিজের কাজ করো, গিয়ে পড়তে বসো। না বাবা, আমি আর চুপ থাকবো না। তুমি দিনের পর দিন একটা বাজে কাজ করবে আর আমি সেটা বসে বসে দেখবো, এরকম ছেলে আমি না বাবা। তখন মিরাজের বাবার একজন বন্ধু তার পাশ থেকে বলে ওঠে, কি ব্যাপার আরিফ সাহেব, আপনি নিজের ছেলেকে কি শিক্ষা দিয়েছেন যে নিজের বাবার উপরে কথা বলে? আমার নিজের ছেলে হলে এতদিনে তাকে মেরে ফেলতাম। মিরাজ তখন সেই লোকটাকে উদ্দেশ্য করে বলল, আপনাদের লজ্জা করে না? একজন লোকের বাড়িতে এসে মদের ব্যবসার কথা বলছেন, আবার তারই ছেলেকে মারার হুমকি দিচ্ছেন। আপনাদের তো পুলিশে দেওয়া দরকার। মিরাজের বাবা তখন উঠে এসে মিরাজের গালে কয়েকটা থাপ্পড় দিয়ে দেয়। মিরাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, বাবা, তুমি আমাকে মারলে? তুমি আমার সামনে থেকে এখনই চলে যাও, না হলে কিন্তু আমি তোমাকে খুন করে ফেলবো। কতবার বলেছি আমাদের এই বিষয়ে কথা বলতে আসবে না? তাহলে কেন বারবার এরকম করো? বাবা, তুমি ইচ্ছে করে কিন্তু নিজের বিপদ ডেকে আনছো। এর জন্য কিন্তু শেষে তোমাকে পস্তাতে হবে বলে দিলাম। মিরাজ, তোমাকে শেষবার বলছি, তুমি এখন এখান থেকে চলে যাও নিজের রুমে, না হলে কিন্তু এসে আরো কয়েকটা থাপ্পড় দিব। মিরাজ তখন তার রুমে চলে আসে। কি করবে, কিভাবে তার বাবাকে এই রকম পাপ কাজের পথ থেকে ফিরিয়ে আনবে, এটা সে কিছুতেই ভেবে পাচ্ছিল না। তার বাবা একজন বড় ব্যবসায়ীর আড়ালে একজন বড় মাদক ব্যবসায়ী, সেটা সে জানে। এরপরেও কিছু করতে পারছে না। দিনের পর দিন এসব দেখে আসছে। যুবক ছেলেমেয়েদের কাছে এসব বেশি বিক্রি করা হয়, যার ফলে যুবক সমাজ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আর কিছুদিন এসব চলতে থাকলে কিছুদিনের মধ্যেই দেশের যুব সমাজ পড়াশোনা বাদ দিয়ে শুধু মাদক নিয়ে পড়ে থাকবে। এমনিতেই ইন্টারনেট সহ বিভিন্ন আসক্তির মাধ্যমে তার ধ্বংস হয়ে যাচ্ছে। এর মধ্যে আরেকটা সুযোগ হলে তাদের ধ্বংসের পথে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়বে। মিরাজ তখন তাদেরকে সেই ধ্বংস থেকে ফিরিয়ে আনতে পারবে না। কিছুক্ষণ কথা বলার পর মিরাজের বাবার বন্ধুরা চলে যায়। মিরাজ আবার তার বাবার কাছে আবার আসে। বাবা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। দেখো মিরাজ, তুমি যা বলবে আমি তাই মেনে নিব, কিন্তু তুমি আমাকে এই ব্যবসা ছাড়তে বলো না। আমি পারবো না। বাবা, আমি তোমাকে কিভাবে বোঝাবো? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? এসব করলে মানুষের কাছেও খারাপ, আর দেশেরও অনেক ক্ষতি হবে, যার ফলে তোমার অবস্থা ভয়াবহ হবে। তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আমার কিছুই হবে না। আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো। এই দেশের কেউই আমার কিছু করতে পারবে না। আর এসব ব্যবসা কত টাকা তুমি যদি জানতে তাহলে কখনোই বাধা দিতে না। আমাদের এত বিশাল বাড়ি, এত সব গাড়ি, সব কিছু এই টাকা দিয়ে কেনা। এই টাকাগুলোর কারণেই আজ আমি বেঁচে আছি। তাই এই ব্যবসা আমি কিছুতেই ছাড়তে পারবো না। দরকার হয় সব কিছু ছেড়ে দিব। মিরাজ কিভাবে তার বাবাকে বোঝাবে এই ব্যবসার অপকারিতার কথা, কিছুই বুঝতে পারছিল না। এরপর সে বাইরে চলে আসে। বাইরে এসে তানিয়াকে কল দেয়। তানিয়া তখন তার রুমে বসেছিল। তানিয়া মিরাজের গার্লফ্রেন্ড। তার 1 বছর থেকে একে অপরকে ভালোবেসে ইন্টারে ওঠার পর থেকে তানিয়ার সাথে প্রথম দেখা হয়েছিল ভার্সিটিতে। সেখানে থেকে বন্ধুত্ব। এরপর তানিয়া তার বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মিরাজের বাবার মতো একজন ব্যবসায়ী। মিরাজের বাবার মতো তিনিও 2 নম্বরের ব্যবসা করেন। তানিয়া তখন মিরাজের কল পেয়ে মিরাজের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে আসে। তানিয়া আসতেই মিরাজ বলে, তানিয়া, চল আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। আমার এসব আর ভালো লাগছে না।
বাবা যা করে তা সব দুর্নীতি, আর দুর্নীতি করে পৃথিবীর কেউই পার পায় না। সবাইকে তার পাপের শাস্তি ভোগ করতে হয়। শেষে দেখবে তোমার আর আমার বাবাকে কোনোদিন না কোনোদিন পুলিশে ধরে নিয়ে যাবে। আমি তাকে বারবার বলেছি এসব ছেড়ে দিতে, কিন্তু সে কিছুতেই এসব ছাড়তে চাইছে না। এই কালো টাকার পাহাড় গড়ে সেটা দিয়ে আমাকে খাইয়ে আর আমাকেও তার পাপের অংশীদারি করেছে। আমি চাই না এই পাপের অংশীদার হতে, আমি চাই সত্যের পথে বাঁচতে। কি বলছো কি মিরাজ? আমরা পালিয়ে গিয়ে কেন বিয়ে করব? এটা করে তোমার বাবা আর আমার বাবা দুজনেই কষ্ট পাবে। তারা যাই করুক না কেন, সব কিছুর পর তারা আমাদের ভালো চায়। আমাদেরকে এত টাকা পয়সা দিয়েছেন, এত ভালো ভালো খাইয়ে পরিয়ে মানুষ করছেন, শুধুমাত্র তাদের মুখের দিকে তাকিয়ে আমিও সব কিছু মেনে নিচ্ছি। তুমিও মেনে নাও, এসব ঝামেলায় জোড়াতে যেও না। কি বলছো? আমার চোখের সামনে বারবার অন্যায় হয়ে যাবে আর আমি তা চোখ বুজে বসে বসে দেখব? তুমি এটা বলতে পারলে? আজ আমাদের মতো ছেলেমেয়েরা আমার বাবা এবং তোমার বাবার ব্যবসা করা মদের পিছনে টাকা ব্যয় করছে। অনেকটা আসক্ত ছেলেমেয়েও এমনও আছে যারা নিজের ঘরবাড়ি পর্যন্ত বিক্রি করে এসব মাদকের নেশায় আসক্ত হয়েছে। তাদেরকে আমাদেরকেই বাঁচাতে হবে। আমরা যদি এভাবে নিজেদেরকে গুটিয়ে নিই তাহলে কিভাবে হবে বলো? দেখো মিরাজ, তোমার আমার দুজনের কথাই কিছু হবে না। এর চেয়ে ভালো আমি যেরকম চুপ আছি তুমিও সেরকম চুপ থাকো। আর তারা যেহেতু আমাদেরকে আমাদের টাকা দিচ্ছে, তারা যে করেই এসব দিক না কেন সেটা তাদের বিষয়, আমাদের সেটা দেখার বিষয় না। আমরা খেয়ে পড়ে বাঁচলেই হলো। তানিয়া, তুমি এসব কি বলছো? আমি জানতাম তুমি একটা ভালো এবং সৎ মেয়ে, কিন্তু তুমিও দেখছি তাদের মতোই কথা বলছো। তাদের সবকিছু মেনে নেবে মানে? আমি জীবন থাকতেও তা আমি পারবো না, কিছুতেই এসব সমর্থন করব না। আমি তো বলছি না যে তাদের সাথে তুমি যুদ্ধ করতে। তুমি চুপচাপ শুধু নিজের কাজ করে যাও। পড়াশোনা আছে, পড়াশোনায় মনোযোগ দাও। মনোযোগ দিয়ে পড়ালেখা করে পরে তুমি ভালো কিছু একটা করবে। এখন শুধু তারা যেরকম করছে সেরকম চলতে থাকো, তুমিও তাদের মতো চলতে থাকো। তুমি বুঝতে পারছো না, তোমার বাবা এবং আমার বাবাকে কোনোদিন না কোনোদিন পুলিশে ধরে নিয়ে যাবে। তাদের এই দুর্নীতির কারণে আমরা সমাজের কাছে কলঙ্কিত হব। সমাজের প্রতি আমাদের দায়িত্ব আছে। পৃথিবীর সকল মানুষই একে অপরের ভাই, আর একে অপরকে সাহায্য না করলে কিভাবে এই সমাজ গড়ে উঠবে? এখন আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি আর আমাদের ভাই বোনেরা মাদকাসক্ত হয়ে পড়ে, তাহলে কিভাবে এই সমাজ এগিয়ে যাবে? আগামীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তখন সবাই মাদক নিয়ে পড়ে থাকবে। এসব আমাদের মতো আরো কত সহস্র মানুষ আছে যারা নিজেদের কালো টাকার পাহাড় বানিয়ে বসে আছে। তাদের ছেলেমেয়েরাও যদি আমাদের মতো করতে থাকে তাহলে এই সমাজ থেকে দুর্নীতি কিভাবে দূর হবে? দুর্নীতিতে এই সমাজটা পুরো ডুবে যাবে। তখন এই সমাজকে রক্ষা করা কারোর পক্ষে সম্ভব হবে না। কিন্তু মিরাজ, তুমি বুঝতে পারছো না, তুমি তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। তাদের এই সমাজে শক্ত অবস্থান আছে, আর তারা সব কিছুর পর আমাদের বাবা মা। আমরা আমাদের বাবাদের বিরুদ্ধে কি করব? এর চেয়ে ভালো তুমি বসে থাকো। আমি যেরকম আছি সেরকম কোনো কথা বলো না তাদের বিরুদ্ধে। না, আমি এভাবে চুপ করে বসে থাকতে পারবো না। আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। তার আমার বাবা হোক বা যেই হোক, সমাজের কারো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমাদের দায়িত্ব। আমি এটার বিরুদ্ধে চুপ করে বসে থাকতে পারবো না। তুমি চাইলে আমার সাথে থাকো, না থাকলে না থাকো। এর মানে তুমি কি করতে চাইছো তাদের বিরুদ্ধে? দেখো মিরাজ, যাই করো সব কিছুর পর মাথায় রাখো তারা আমাদের বাবা মা। বাবা মা হোক আর যেই হোক, অন্যায় যে করবে তাকে শাস্তি পেতেই হবে। আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ করাটা আমাদের একটা দায়িত্ব হয়ে পড়েছে। এখন তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে থাকতে পারো, আর না হলে আমি তোমাকে ছাড়তে বাধ্য হব। আমি অন্যায়কারীর কাউকে প্রশ্রয় দিই না। মিরাজ, তুমি ভুল করছো। আমি তোমার পাশে আছি, তুমি যেটা করবে সেটাতেই আমি তোমাকে সমর্থন করব। কিন্তু প্লিজ এমন কিছু করো না যাতে তোমার ক্ষতি হয় আর আমাদেরও ক্ষতি হয়। তোমাকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে। হয় আমার সাথে পালিয়ে যেতে হবে, না হলে তোমার বাবার সাথে থাকতে হবে। এরকম কালো টাকা অনেক পাবে, কিন্তু মনে রেখো এই কালো টাকা একদিন তোমার পথের কাঁটা হয়ে বের হবে। তাই আগেই বলছি, আমার সাথে চলো, তোমারই ভালো হবে। না মিরাজ, আমি তোমার সাথে যেতে পারবো না। আমি আমার বাবাকে মাকে কষ্ট দিতে পারবো না। তুমি ইচ্ছে হলে চলে যাও,
আমি তোমার সাথে কিছুতেই যাব না। আমি আমার বাবা মার সাথে থাকতে চাই। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আর কোনোদিন তোমার সাথে আমার কোনো কথা হবে না। তুমি তোমার পথে চলো, আর আমি আমার পথে চলছি। এই তোমার ভালোবাসা? 2 দিনেই তোমার ভালোবাসা শেষ হয়ে গেল? 1 বছরের রিলেশন আমাদের, আর তুমি এই সামান্য একটা কারণে আমার সাথে ব্রেকআপ করতে চাইছো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর তোমার সাথে কথা বলবো না, কিন্তু এখন গিয়ে আমি সুসাইড করব। তানিয়া, তুমি ভুল বুঝছো। আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাইছি না। তুমি পালিয়ে যাও, না হলে আমার সাথে থাকো। আমি আমার বাবা এবং তোমার বাবার বিরুদ্ধে মামলা করব। তারা যে দুর্নীতি ব্যবসা করছে সেটা আমরা লোকের সামনে প্রমাণ করে দেব। তাদের উপযুক্ত শাস্তি হওয়াটা আবশ্যক। কি বলছো কি তুমি? তোমার বাবাকে পুলিশে দেবে? দেখো, তোমার বাবা এবং আমার বাবা দুজনেই এই সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাদের সম্মানের কথা একটিবার ভাবো। তাদের সম্মানহানি হবে। এতে করে তুমি তাদের পুলিশে দিয়ে 2 থেকে 3 দিন রাখতে পারবে না। তারা বেরিয়ে আসবে, আর বেরিয়ে আসলে সেই আমাদের বিপদ হবে। আমি ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকার মতো ছেলে না। তুমি যা করার বুঝে শুনে করো। তোমাকে কয়েকদিন টাইম দিলাম, এর ভিতরে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দেব, আর তুমি তোমার সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিয়ে নাও। বলেই মিরাজ সেখান থেকে চলে আসলো আর তানিয়া সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকলো। মিরাজ, তুমি যাই করো না কেন, তোমাকে আমি কিছুতেই আমাকে নিয়ে পালিয়ে যেতে দেব না। কারণ তুমি পালিয়ে গেলে তোমার বাবার থেকে সকল সম্পত্তি থেকে বঞ্চিত হবে। কিন্তু তোমার সাথে আমার রিলেশন একমাত্র কারণই হলো তোমার বাবার সম্পত্তি, আমার বাবার করে নেওয়া। আমার বাবার কালো টাকার পাহাড়ে আরও এক পাহাড় যোগ করে বিশাল পর্বতে পরিণত করা। যদি তোমার বাবার টাকা না থাকতো, তাহলে আমি তোমার মতো একটা কালো ক্ষেত ছেলের সাথে কিছুতেই রিলেশন করতাম না। তুমি তো জানো না, তোমার মতো একটা কালো বিচ্ছিরি ছেলের সাথে রিলেশন করার একমাত্র কারণ হলো তোমার বাবার ওই টাকাগুলো। যতদিন পর্যন্ত না তোমার বাবার টাকাগুলো আমার ঘরে নিয়ে আসছি, ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। তোমাকে আমি যে করেই হোক আটকে রাখবো। তোমার বাবার ওই টাকাগুলো আমার চাই চাই, যে করে হোক। এরপর তানিয়া তাড়াতাড়ি করে তার বাবা জাকির সাহেবের কাছে যায়। জাকির সাহেব তখন তার অফিসে বসেছিলেন। তানিয়া যেতেই তার বাবা বলে ওঠে, হ্যাঁ মাই গার্ল, তুমি কেমন আছো? তোমার সাথে কথা বলার টাইম পাই না, আমি এত ব্যস্ত থাকি। বলো মা, তুমি এখনো কি জন্য এসেছো? তোমার কাজ কত দূর? তোমাকে যে মিশন দিয়েছিলাম সেটা কত দূর বাস্তবায়ন করতে পেরেছো? বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি মিরাজের সাথে এমনভাবে লেগে আছি, ওকে আমাকে বিয়ে করতেই হবে। আর বিয়ে করলেই তো বুঝতেই পারছো, সব কিছু আমার হয়ে যাবে। তখন আমাদের সব সম্পদ তোমার হয়ে যাবে। এরপর আমরা বাবা মেয়ে মিলে শুরু করব নতুন এক রাজত্ব। সেই রাজত্বে থাকবে, রাজা হবে তুমি, আর একমাত্র উত্তরাধিকারী হব আমি। ঠিক বলেছো মামুনি, তোমার মতো একটা মেয়ে পেয়ে আমি গর্বিত। তুমি আর বাবা এভাবে সঙ্গ দিলে আমরা বাবা মেয়ে এই দেশকে একদিন শাসন করব। বাবা, কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে। কি সমস্যা মামুনি, বলো আমাকে। বাবা, তুমি তো জানো মিরাজ ছেলে হিসাবে কতটা সত্যবাদী আর ন্যায়পরায়ণ মানুষ। সে চাই এসব থেকে তোমরা সরে আসো। তোমরা যাতে ভালো পথে চলো, ভালো কাজ করো। আজকে আমার সাথে দেখা হয়েছিল, আমাকে সেই বিষয় নিয়েই কথা বললো। আমাকে পালিয়ে যাবার কথা বলেছে। তার সাথে কিন্তু আমি তাকে না করে দিয়েছি। কি বলছো কি মামুনি? ও যদি পালিয়ে যায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আরিফকে তুমি যতটুকু চিনি, যদি ও বাড়ি থেকে বের হয়ে যায় তোমাকে নিয়ে, তাহলে কখনোই তার সম্পত্তির একটা কানাকড়িও মিজানকে দেবে না। তখন সেই মিজানকে রাস্তায় ঘুরতে হবে, তোমাকেও তার সাথে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। তুমি জানো না বাবা, তোমার মেয়ে কীরকম। আমি ওকে বলে দিয়েছি আমি কিছুতেই ওর সাথে পালিয়ে যাব না। যদিও আমার সাথে পালিয়ে যাওয়ার কথা বলে, তাহলে আমি সুসাইড করব। আমার সুসাইডের কথা শুনে মিরাজের মুখটা এমন হয়ে গেছে, যা দেখে আমি যতটুকু বুঝলাম তাতে মনে হচ্ছে ও কিছুতেই পালিয়ে যাওয়ার কথা বলবে না। এভাবে সব সময় বুদ্ধি মানে পরিচয় দেবে মা। তোমাকে যে করে হোক এই মিশনটা জিততেই হবে, যে করে হোক।
ওই আরিফের সকল সম্পত্তি আমাদের নিয়ে আসতে হবে। ও আমার থেকে অনেক কিছু টাকা জমিয়ে ফেলেছে, সেজন্য সমাজে ওর সম্মান আমার থেকে অনেক বেশি। সবাই ওকে মান করে, কিন্তু আমার কথা কেউ তেমন শুনতেও চায় না। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি আরও সাবধানতার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু ও বিপদ ঘটিয়ে ফেলতে পারে যে কোনো সময়। ও এখন সিদ্ধান্ত নিয়েছে তার বাবার বিরুদ্ধে মামলা করবে। যদিও মামলা করে দেয় তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। তার মানে ও কি এর বাবার বিরুদ্ধে মামলা করবে? তুমি জানো না বাবা, মিরাজ কতটা সৎ সাহসী, যে কোনো সময় যে কোনো কাজ করে দিতে পারে। ও আমাকে বলেছে ওর বাবার বিরুদ্ধে মামলা করবে, কিন্তু ও যদি ওর বাবার বিরুদ্ধে মামলা করে তাহলে তো আমরাও ওর কাছে কিছুই না। অথবা আমাদের বিরুদ্ধে মামলা করবে, তাই খুব সাবধানে থাকতে হবে। আর মিরাজের একটা ব্যবস্থা করতে হবে। মিরাজকে আমি এমনভাবে বুঝাবো যাতে আমাকেও ভুল না বোঝে। আর তুমি সেই সুযোগে একটা ব্যবস্থা করতে, যাতে মিরাজ এইসব থেকে দূরে থাকে। আর সেই সুযোগে আমরা ওর কাছে থেকে সব কিছু কেড়ে নেব। তুমি কেন চিন্তা করো না মা মুনিত, আমি এমন একটা বুদ্ধি বের করব যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। তুমি শুধু তোমার কাজ এখন যেরকমভাবে চালিয়ে যাচ্ছ সেরকমভাবে চালিয়ে যাও। এরকমভাবে চালাতে থাকলে আমরা নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই সফল হয়ে যাব। তুমি তোমার মেয়েকে চিনো না বাবা, বলো। আমি আমার কাজ সঠিক মতোই করছি। তুমি শুধু আমি যেটা বলছি সেটার কথা মাথায় রেখো। যে কোনো সময় মামলা করে দিতে পারে আমাদের বিরুদ্ধে, তাই খুব সাবধান হয়ে থাকবে। আমাকে ধরা এত সোজা না মামুনি। ওর মতো একটা ছেলের পক্ষে তোমার বাবাকে ধরা অসম্ভব। কত বড় অফিসার আমার কাছে হার মেনে গেল। আর মিজান তো একটা বাচ্চা ছেলে, এখনো কিছুই বোঝে না। যদিও সব কিছু বুঝতেই হবে, কিন্তু কি তার সে মিশন সবার অজানা। আড়ালে সে নিজের কাজ করে যাচ্ছে। 2 দিন পরে তানিয়ার বাবা আর তার বাবা একটা বড় ডিল করবে, যেখানে অনেকগুলো বিদেশি ড্রাগসের প্যাকেট আসবে। প্রায় 2 কোটি টাকার মতো সম্পদ। সেগুলো আসবে প্রথমে মিরাজের বাড়িতে, এরপর সেখান থেকে তানিয়ার বাবা সেগুলো নিয়ে সাপ্লাই দিবে মানুষের কাছে। তাই সে সেই দিনের জন্য অপেক্ষা করতে থাকে। মিরাজের বাবা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন মিরাজ তাকে ডেকে আনা একজন লোক এনে বাড়ির সবকিছু দেখিয়ে দেয়। লোকটা বাড়ির প্রতিটা কোণায় কিছু একটা লাগিয়ে দিয়ে চলে যায়। এরপর মিরাজ অপেক্ষা করতে থাকে সেই দিনের জন্য, যেদিন এখানে অনেক বড় একটা মাদকের ডিল হবে। মিরাজ ফোন করে পুলিশের হাই কমিশনার ফোন ধরে বলে, হ্যালো, পুলিশ কমিশনার বলছি। কে বলছেন? স্যার, আমি মিরাজ চৌধুরী বলছি, বিখ্যাত ব্যবসায়ী আরিফ চৌধুরীর একমাত্র ছেলে। ও, তুমি আরিফ চৌধুরীর ছেলে? তা বাবা কি বলবে বলো। আসলে স্যার, আমি একটা সত্যি কথা বলতে চাই। আমার বাবা আরিফ চৌধুরী আসলে ব্যবসায়ী হলেও অনেক বড় একজন ড্রাগস ডিলার। তাকে যে করেই হোক ধরতে হবে, না হলে এই সমাজের মাদক জাতীয় দ্রব্য প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যার ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাবে। আমাদের যে করেই হোক ওদেরকে আটকাতেই হবে। সেজন্য আমি একটা প্ল্যান করেছি ওদেরকে ধরার। কি বলছো কি বাবা? তুমি তোমার বাবার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ করছো? তুমি কি বুঝতে পারছো অনেক? তোমার বাবা কত বড় একজন ব্যবসায়ী, ওনার বিরুদ্ধে মামলা করা খুবই অন্যায় হয়ে যাবে। তুমি সব কিছু বুঝে শুনে কথা বলো। আর তুমি কি করে জানলে উনি একজন মাদক ব্যবসায়ী? আমার বাবাকে আমি খুব ভালো করেই চিনি। তিনি তার ব্যবসার আড়ালে অনেক বড় একটা মাদকের কারবার গড়ে তুলেছেন, যেখানে হাজার হাজার যুবক যুবতী তার কাছে থেকে ড্রাগস নিয়ে থাকে। তিনি সেটা বিদেশ থেকে আনেন, এরপর একটা ড্রাগ সাপ্লাই দিয়ে সেগুলোকে সাপ্লাই করেন। আগামীকাল এখানে একটা ডিল হবে, সেই দিন আমি একটা প্ল্যান করেছি। আপনি শুধু আমার সাথে থাকবেন, আমি আপনাকে ধরিয়ে দেব। তাকে যে করেই হোক ওনাকে ধরতেই হবে, না হলে কিন্তু উনি অনেক বড় ক্ষতি করে ফেলবেন। অনেক টাকা ড্রাগস আসবে বিদেশ থেকে, সেইগুলো বাজারে গেলে বুঝতেই পারছেন কি হবে। ঠিক আছে বাবা, তুমি বলো কিভাবে কি করতে হবে। আমি সব কিছুই প্ল্যান মাফিক করব। যে করে হোক সমাজ থেকে এসব দূর করতে হবে। তুমি বলো কি করব। স্যার, আমি আমার বাড়ির চতুর্দিকে ক্যামেরা লাগিয়ে দিয়েছি। যেদিন সাপ্লাই হবে সেই দিন ক্যামেরায় সবকিছু রেকর্ড হবে। এর পরের দিন আপনাকে সেইগুলো পাঠিয়ে দেব, আপনি সেইগুলো নিয়ে ওনাদের গ্রেফতার করবেন। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, সব কিছু প্ল্যান অনুযায়ী হবে। আচ্ছা ঠিক আছে স্যার, এখন আমি রাখি। আপনাকে সময় মতো কল দেব।
আপনি তাড়াতাড়ি চলে আসবেন। ঠিক আছে বাবা, তুমি তোমার কাজ করো, আমি সময় মতো চলে আসব। তুমি শুধু আমাকে কলটা করে দিও। মিরাজ ফোনটা রাখা মাত্রই পুলিশ কমিশনার আবার আরিফ সাহেবকে কল দেয়। আরিফ সাহেব তখন বলেন, কি ব্যাপার কমিশনার সাহেব, হঠাৎ করে আমাকে কিভাবে মনে পড়লো আপনার? আপনার জন্য গভীর বিপদ অপেক্ষা করছে, আপনি তাড়াতাড়ি সাবধান হয়ে যান। খুব বড় বিপদ আপনার দিকে দিয়ে আসছে। কার এত বড় সাহস আমাকে বিপদে ফেলবে? কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো আপনি। আপনার ছেলে মিরাজ আমাকে কল দিয়েছিল, একটু আগে কল দিয়ে বলল আপনি নাকি 2 দিন পর অনেক বড় একটা ড্রাগ সাপ্লাই করবেন। কি বলছেন কি? ও আপনাকে কি বলেছে এসব বিষয়ে? আপনার ছেলে আপনার সব কিছু ফাঁস করে দিতে চায়। ও একটা ক্যামেরা ফিট করে রেখেছে আপনার পুরো বাড়িতে, এটা থেকে রেকর্ড করে পরে আমাকে দেবে। যদি ও পুলিশের কাছে এটা দিয়ে দেয় তাহলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে, পরে কিন্তু আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আচ্ছা, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ব্যবস্থা করব। এই কথাটা যেন আপনার আর আমার মধ্যে থাকে, আর কেউ যেন জানতে না পারে। আমি আপনাকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, এ কথা আর কাউকে বলবেন না। এই তো, আপনি আমার দুর্বল জায়গায় আঘাত করে দিলেন। ঠিক আছে, টাকাটা পাঠিয়ে দেন, কোনো চিন্তা করবেন না, আমি কাউকে বলবো না। আর আপনি তাড়াতাড়ি এর কোনো ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, আর এসব কথা যেন মনে থাকে। আরিফ সাহেব তখন ফোনটা রেখে মাথায় হাত দিয়ে বসে থাকেন। কেন করলি তুই এটা মিরাজ? তুই আমার ছেলে হয়ে তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি? আমার শত্রুর মতো আমার সাথে এমন করলি? তুই আমার নিজের ছেলে হয়ে এটা কি করে আমার সাথে এটা করতে পারলি? এখন তো আমাকে কঠিন হতেই হবে, এতটা কঠিন হতে হবে যে তুই আমার শত্রু হয়ে গেছিস। এখন বাবার বিরুদ্ধে ছেলেকে লড়তে হবে। আরিফ সাহেব তাড়াতাড়ি করে তানিয়ার বাবা জাকির সাহেবের কাছে যান, গিয়ে বলেন, জাকির, খুব বড় একটা বিপদ হয়ে গেছে। আমার ঘরে মিরাজ ক্যামেরা ফিট করে রাখছে, আমাদের ডিলটা অন্য কোনো জায়গায় করতে হবে। আরে আরে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আপনার বাড়িতে গিয়ে ডিলেট অবস্থা করুন, বাকিটা আমি সামলে নেব। ও মামলা করার পর্যন্ত যেতে পারবে না। যে আমাদের বিরুদ্ধে মামলা করবে এর আগেই ওকে আমরা শেষ করে দেব। কি বলছো জাকির? পাগল হয়ে গেছো? আমি কিভাবে আমার নিজের ছেলেকে খুন করব? ভাই, এমন এক এক সময় আমাদের সামনে আসে যে সময় আমরা না চাইলেও অনেক কাজ করতে হয়। আজ তোমার সামনে এরকম একটা কাজ চলে এসেছে। তোমার ছেলে তোমার বিরোধিতা করতে শুরু করেছে। তোমার ছেলেকে তার উপযুক্ত শাস্তি দিতে হবে, যে করেই হোক। ওকে থামাতে হবে, না হলেও আমাদের সব কিছু ফাঁস করে দেবে। তাই বলে তো আমি আর আমার নিজের ছেলেকে খুন করতে পারি না। তুমি অন্য কোনো একটা ব্যবস্থা করো, আমাকে বলো, যাতে আমার সব কিছুর রক্ষা পাই, সাথে আমার ছেলেও বেঁচে যায়। আচ্ছা, দেখি আমি কি করা যায়। ওকে আমরা কিছুতেই ওখানে যেতে দেব না। মামলা করতে আর অন্য কোনো জায়গায় সেফ নয়। ডিলটা করার জন্য এত বড় একটা অ্যামাউন্টের ডিল যেখানে সেখানে করা যাবে না। আপনি আপনার বাড়িতে ব্যবস্থা করুন, আমরা যে করি হোক মিজানকে থামাবো। সে না হয় ব্যবস্থা করলাম, কিন্তু মিরাজকে কিভাবে আমরা থামাবো বলো? আর এইদিকে তো কালকে আমাদের ড্রাগসের সব মালামাল চলে আসবে। আপনি এক কাজ করেন, পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজ করুন। কোথাও ক্যামেরা লাগিয়ে রাখছে, ক্যামেরাগুলো ভেঙে ফেলুন, তাহলেই তো হয়ে যায়। ক্যামেরাগুলো যদি ভেঙে ফেলেন তাহলে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণই থাকবে না, তার কাছে আর মামলাও করতে পারবে না আমাদের বিরুদ্ধে। ঠিক বলেছ, আমি এখনই যাচ্ছি, গিয়ে আমার পুরো বাড়ি সার্চ করছি, যেখানে ক্যামেরা পেলেই সেটা খুলে নিব। বলেই আরিফ সাহেব নিজের বাসায় চলে আসলেন, কিন্তু পুরো বাসা খুঁজে কোথাও ক্যামেরা খুঁজে পেলেন না। কারণ মিরাজ এতটা সূক্ষ্ম ক্যামেরা লাগিয়েছে যে সেই ক্যামেরা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আরিফ সাহেব ব্যর্থ হয়ে বসে থাকেন, কিন্তু এখন তিনি কি করবেন? যে করেই হোক ছেলেকে থামাতে হবে, তা না হলে তার সবকিছু ফাঁস করে দিবে পুলিশের সামনে। মিরাজ বাসায় ঢুকে আরিফ সাহেব তার বাসার সামনে দাঁড়িয়ে বলেন, মিরাজ,
তুমি এতক্ষণ কোথায় ছিলে? কোথাও না বাবা, এই বাইরেই ছিলাম। তুমি যা করছো তা কিন্তু ভুল করছো। বাবা, আমি তোমার কথার কোনো কিছুই বুঝতে পারছি না। আমি জানি তুমি স্পষ্টই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। এরকম করো না বাবা। তুমি নিজের বাবার বিরুদ্ধে লড়তে আসছো। ভুলে যেও না আমি তোমার জন্মদাতা পিতা। তুমি আমার বিরুদ্ধে লড়তে পারো না, না হলে কিন্তু আমাদেরকেও কঠিন হতে হবে। কি করবেন? মেরে ফেলবেন আমাকে? আপনাদের এই দুর্নীতির কালো বাজারের মধ্যে আমি বেঁচে থাকতে চাই না। দেখো মিরাজ, আমি শেষবারের মতো তোমাকে বলছি, তুমি এসব ছেড়ে দাও। এসব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমাকে আমার মতো থাকতে দাও। তুমি তোমার মতো থাকো। আমি তোমাকে কোনো কাজে কোনোদিন বাধা দেইনি। তুমি যেরকম বলেছ সেরকম সারা জীবন করে এসেছি। এখন এসব কাজে বাধা দিতে এসে নিজের জীবনকে বিপদে ফেলো না। বাবা, আমি তোমাকে এখনো বলছি আর সারা জীবন বলে এসেছি, তুমি যেরকম শেষবার আমাকে বলছো আমিও তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি এসব ছেড়ে দাও। এসব তোমার জীবনে এসে ঝুঁকির সৃষ্টি করবে। মিরাজ, তুমি ক্যামেরাগুলো খুলে ফেলে দাও। আমি জানি তুমি আমার ঘরের ভেতরে ক্যামেরা লাগিয়েছো। ওই ক্যামেরাগুলো খুলে ফেলে দাও আর এসব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তুমি যাদের কাছে গিয়ে আমার নামে মামলা করবে তারা সবাই আমার টাকায় খেয়ে পড়ে বসে আছে। তাহলে এই খবরও পেয়ে গেছেন দেখছি, কি করে যে এই দেশ উন্নতি করবে, যেখানে আইনের রক্ষকই আইনের ভক্ষকের ভূমিকা পালন করে। এখানে না হলেও আমি আরো বড় কোথাও যাব। আমি কিছুতেই তোমাকে দুর্নীতির সাথে জড়াতে দেব না। এসব দুর্নীতি করে আমার মতো হাজারো ছেলে মেয়ের জীবন নষ্ট করছো তুমি। একবারও কি আমার কথা ভাবো না? যদি কেউ আমাকে এভাবে মাদকের আসক্ত করে ফেলতো, আমাকে কেউ ধ্বংস করে দিত, তখন তুমি কি করতে? এসব কথা আর কখনো বলো না। এখানে শুধু টাকার প্রশ্ন। টাকার বাইরে আমি কিছুই করতে পারবো না। আমার টাকার দরকার। বাবা, টাকা দিয়ে সবকিছু হয় না। যদি আপনার মধ্যে মানুষত্ব না থাকে তাহলে আপনার এই টাকা দিয়ে কি হবে? এই কালো টাকা দিয়ে যদি আমি কিছু করি তাহলে আমিও সেই কাজে সফল হতে পারবো না। তাই এই টাকাগুলো এমনিই পড়ে যাবে। যদি তুমি মারা যাও তাহলে এই টাকাগুলো কে খাবে? কে এই টাকাগুলো দেখাশোনা করবে? ঘুরে ফিরে কিন্তু এই টাকাগুলো পড়েই থাকবে। তুমি যেরকম ভাবছো পৃথিবীটা এরকম নয়। টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে চেনে না। যখন আমার টাকা ছিল না তখন কেউ আমাকে সম্মান করেনি, কেউ আমার কথা একবারও শোনেনি। কিন্তু যখন আমার এই ব্যবসা শুরু হয়েছে, আমার কাছে টাকা আসা শুরু হয়েছে, সেই থেকে মানুষ আমাকে কিভাবে সম্মান করে, কিভাবে মর্যাদা দেয় তুমি দেখতে পেরেছো? এসব সম্মান শুধু বাইরে, ভিতরে ভিতরে সবাই তোমাকে ঘৃণা করে। সবাই তোমাকে দু চোখে দেখতে পারে না। এসব সম্মান শুধু মানুষ ভয় পেয়ে করে থাকে। সম্মান হলো এমন একটা জিনিস যেটা মানুষের মন থেকে আসে। তোমাকে মন থেকে কেউ সম্মান করে না, তোমাকে সবাই ঘৃণা করে। শুধু বাইরের দিকেই তোমাকে ভয় পেয়ে সবাই তোমাকে সম্মান করে। সেটা যে করেই হোক, আমাকে তো সমাজের মানুষ মান্য করে, আমাকে তো মানুষ শ্রদ্ধা করে। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। সেটা ভয় করে করুক আর যাই করে করুক, তুমি এসব কাজে এমনি বাড়াবাড়ি করো না। যেটা বলছি সেটা করো, নিজের কাজ করো। আমার কাজে বাধা দিতে আসো না। এসব বলে কোনো লাভ নেই। কেননা বাবা, আমি আমার কাজ করেই যাব। আমাকে যে করেই হোক তোমাকে এই কাজ থেকে ফিরিয়ে আনতেই হবে। দরকার হলে আমি কঠোর হব, কঠোর থেকে কঠোরতর হব, তবুও তোমাকে এখান থেকে ফিরিয়ে আনবই আনবো। বলেই মিরাজ সেখান থেকে চলে যায় আর আরিফ সাহেব মাথায় হাত দিয়ে বসে থাকেন। কিভাবে তিনি তার ছেলেকে বুঝাবেন? মিরাজ প্রস্তুতি নিতে থাকে। পরের দিন সকাল হতেই অনেকগুলো ড্রাগসের প্যাকেট নিয়ে মানুষ আসে, কিন্তু মিরাজ দাঁড়িয়ে থাকে। তাদের বাধা দেওয়ার জন্য সে শপথ করে নিয়েছে, যে করেই হোক এদেরকে সে আটকাতে চাইবে। কিন্তু এখন যে পুলিশ কমিশনারের কাছে ফোন দিবে সেই ভরসাটাও নেই, কারণ পুলিশ কমিশনারও তার বাবার কেনা। তাই সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার ক্যামেরাগুলোর উপর ভরসা করে বসেছিল নিজের রুমে। সেখানে এসে তারা সবাই যাচ্ছে ডিল তা করে নেয়। এরপর মিরাজ যেখানে বসে ক্যামেরার সিডিটা বের করে যখন বেরিয়ে যাবে, সে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে তার পিছন দিকে কেউ কিছু একটা দিয়ে বাড়ি মারে। সঙ্গে সঙ্গে মিরাজ জ্ঞান হারিয়ে পড়ে যায়।
সেখানে। এরপর আর তার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় সে একটা রুমের মধ্যে বন্দি আছে। রুমটা ছিল অত্যন্ত অন্ধকার, চারিদিকে হাত বাড়ালে হাত দেখা যাচ্ছিল না। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। একটু পর সেখানে কিছু আলো দেখতে পায়, ভাবতে থাকে কিছু মানুষ হয়তো আসছে, কিন্তু সামনের দুটো মানুষকে দেখে তার পা দুটো অসাড় হয়ে যায়, কারণ সামনে দাঁড়িয়ে আছে তানিয়া আর তার বাবা। তানিয়াকে উদ্দেশ্য করে মিরাজ বলে, তানিয়া, তুমি আমাকে এখানে বন্দি করে রেখেছো কেন? এরকম করার কারণ বুঝতে পারলাম না। তানিয়া তখন হাসতে হাসতে বলে, তুই কি ভেবেছিলিস তোর মতো একটা কালো ছেলের সাথে আমি এতদিন প্রেম করেছি এমনি এমনি? তোর সাথে আমি প্রেম করেছি তোর বাবার ওই সম্পদগুলো নিজের নামে নেওয়ার জন্য, কিন্তু তুই এসব বুঝলি না। তুই এসবে বিরোধিতা করতে শুরু করলি, সেই জন্যই তো আমার এই ব্যবস্থা করতে হলো। ছি 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 ছি, তোমার এসব করতে লজ্জা করলো না? আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। ভালোবাসা, তাও আবার তোর মতো একটা ক্ষেতের সাথে? তোমরা আমাকে বন্দি করে কি করতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। তোর সাথে আমরা কিছুই করতে চাচ্ছি না। তোর হাতে থাকা সিডিটা কোথায় লুকিয়ে রেখেছিস সেটা আমাকে দিয়ে দে। যদি সিডিটা কোথায় লুকিয়ে রেখেছিস সেটা না বলিস তাহলে কিন্তু তোর জন্য ভীষণ বিপদ অপেক্ষা করছে। কিসে সিডি? আমি ওই সিডিটা বের করতে পারিনি, এর আগেই তো তোমরা আমাকে ধরে ফেললে। নিজেকে অনেক চালাক ভাবিস তুই, তাই না? আমার আর তোর ঘরে চেক করেছি, ওই ক্যামেরাটা ওইখানেই নেই। ওদিকে মিরাজের বাবা মিরাজকে খুঁজে মরছেন। যে করেই হোক, যত কিছুর পরে হোক, মিরাজ তার ছেলের প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করে। সবসময় বাবা যতই পাষাণ হোক না কেন, যতই অত্যাচারী নির্যাতনকারী হোক না কেন, সবকিছুর পরে ঘুরে ফিরে নিজের সন্তানের উপর এক বট বৃক্ষের ছায়া তিনি পুরো দিন খুঁজে বেড়াচ্ছেন মিরাজকে। কিন্তু মিরাজ কোথায় গেছে খুঁজে পাচ্ছেন। ওদিকে মিরাজের উপর লাঠি দিয়ে একের পরে আঘাত করে যাচ্ছে তানিয়া এবং তানিয়ার বাবা। এ কুত্তার বাচ্চা, বল দিবি কি না? সিডিটা না দিলে আজ তোকে আমরা কিছুতেই ছাড়বো না। সিডিটা তোকে যে করেই হোক দিতে হবে। ওই সিডিটা তোর হাতে থাকলে আমাদের কন্ট্রোল তোর হাতে থাকবে। ওই সিডিটা আমাদেরকে দিয়ে দে, না হলে কিন্তু মেরে ফেলবো। আমার কাছে সিডিটা নেই, কতবার বলেছি। বাবা, ওকে এইভাবে বললে হবে না। ওকে এক কাজ করো, ওর জামার ভেতরেই সম্ভবত সেটা লুকিয়ে রেখেছে। ওর শার্টটা খোলো, আর শার্টের ভেতরেই আমার বিশ্বাস সিডিটা আছে। মিরাজ তখন চিন্তায় পড়ে যায়, কারণ তার শার্টের ভিতরে রেখেছে সিডিটা। কিন্তু সে এত কিছুর পরেও মুচকি হাসে, সেটা সবার অজানা। তানিয়ার বাবা মিরাজের কাছে এসে টান দিয়ে শার্টটা খুলে ফেলে, সিডিটা সাথে সাথে নিচে পড়ে যায়। এটা দেখে তখন তারা হাসতে শুরু করে। কিরে বেঈমানের বাচ্চা, বলেছিলি না তোর কাছে সিডিটা নেই? এই তো তোর কাছে সিডিটা। এখন দেখি তুই আমাদেরকে কিভাবে ফাঁসাতে পারিস। আমার হাত থেকে সিডিটা নিয়ে হয়তো আমাকে থামিয়ে দিতে পারবে, কিন্তু আমার মতো আরো হাজার হাজার এরকম মিরাজ বের হবে, যারা তোমাদেরকে ধ্বংস করে দিতে প্রস্তুত হতে থাকবে সব সময়। সে আশা নিয়েই বসে থাক, তোদের মতো যত আসবে সবাইকে এইভাবেই ধ্বংস করে দেব। এই পৃথিবীতে টাকার উপরে কিছুই নেই, টাকাই সব কিছুর ওপরে। টাকা যদি সবকিছুর ওপরেই হতো তাহলে পৃথিবীতে মনুষ্যত্ব বলে শব্দটাই থাকতো না। মনুষ্যত্বের কারণেই মানুষ মানুষে পরিণত হয়। তোমাদের মধ্যে মনুষ্যত্ব নেই বলেই তোমরা মানুষ নামের জীবজন্তু। আমরা যেই হই না কেন, তুমি যে করেই হোক আমাদেরকে তোর বাবার সব সম্পত্তি লিখে দে। আমি কিভাবে এটা লিখে দেব? আমার কন্ট্রোলে কিছুই নেই। সেটাও ঠিক বাবা, এখন আমরা কি করব? দাঁড়া, আমি আরিফকে একটা কল করি। জাকির সাহেব আরিফ সাহেবকে কল করেন। ফোন লাউড স্পিকারে দেওয়া। আরিফ সাহেব কল ধরেই বলেন, জাকির, তোরা কি মিরাজকে দেখেছিস? মিরাজকে খুঁজে পাচ্ছি না। আরে আরিফ, একটু শান্ত হ, অনেক কথা আছে তোর সাথে। কি কথা বল তাড়াতাড়ি। আর তুই আমার সাথে তুই তোকারি করছিস কেন? তো আপনাকে কি বলে সম্বোধন করব শালা আছেন? জাকির, তোর কি হয়েছে? এরকম করছিস কেন? তোর ছেলে এখন আমার হেফাজতে। যদি নিজের ছেলেকে বাঁচাতে চাস তাহলে তাড়াতাড়ি নিজের সকল সম্পত্তির কাগজপত্র রেডি করে আমার নামে লিখে দে। কি বললি? আমি তোকে আমার সকল সম্পদ লিখে দেব?
তোর ছেলে আমার হেফাজতে, যদি না দিস তাহলে এখনই তোর ছেলেকে খুন করে দেব। ওই রকম হাজারটা ছেলেকে খুন করলেও আরিফ সাহেব কখনো তার সম্পত্তি কাউকে দেবে না। কথাটি শুনে মিরাজের হাত পা অবশ হয়ে যায়। ফোন লাউড স্পিকারে দিয়েছিল, তাই সবকিছু শোনা যাচ্ছিল। এর মানে আমি তোর ছেলেকে খুন করে দিলেও তুই সম্পত্তি আমাকে লিখে দিবি না? বললাম না, এরকম হাজারটা ছেলেকেও শেষ করে দিলে আমার এত বড় পরিশ্রমের সম্পদ বেঁচে থাকতে আমি কাউকে দেব না। আমি কিন্তু সত্যি সত্যি তোর ছেলেকে মেরে ফেলেছি। পুরো কথাটা না শুনে মিরাজের বাবা ফোন কেটে দেন। মিরাজ তখন চুপচাপ চোখের জল ফেলছিল। তানিয়া আর তার বাবা অবাকের চরম পর্যায়ে পৌঁছে যান। এটা কিভাবে সম্ভব? তোমরা কি ভেবেছিলে ওই লোকটা তোমাদের টাকা পয়সা সবকিছু দিয়ে দেবে? আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি, আমার মৃত্যুর সংবাদে সে কখনোই ব্যথিত হবে না। তাই মিথ্যা এসব না করে আমাকে ছেড়ে দাও। তানিয়া তখন একটা লাঠি নিয়ে মিরাজের কাছে এসে মিরাজকে লাঠি দিয়ে আঘাত করে। টাকা না পেলে কি হবে? তোকে তো ধ্বংস করে দিয়েছি, তোকে তো ধোঁকা দিয়ে সব কিছু শেষ করে দিয়েছি। এখন আমরা আর একজনকে খুঁজতে হবে। একবার বলেই দেখতে, তোমার ভালোবাসা চাই না, টাকা চাই। দিনরাত খেটে হলেও তোমার চাওয়া আমি পূরণ করতাম, কিন্তু তুমি এইভাবে বিশ্বাসঘাতকতা করলে। যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা, শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নয়। বাবা, তুমি দাঁড়িয়ে কি দেখছো? ওর বাণী শোনার সময় নেই, মারো ওকে। তানিয়ার বাবা আর তানিয়া মিরাজকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে, রেখে যায়। ওদিকে আরিফ সাহেব নিজের রুমে মাথায় হাত দিয়ে বসে আছেন। তিনি বিশাল এক দুটানায় পড়ে গেছেন। এদিকে তার সারা জীবনের সম্পদ আর অন্যদিকে তার নিজের জীবনের একমাত্র ছেলে, তার ছেলের জন্য তার অনেক খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই। এই দুনিয়ায় টিকে থাকতে হলে টাকার দরকার। টাকা মানুষের সবচেয়ে খারাপ আবিষ্কারগুলোর মধ্যে একটি, কিন্তু এটি মানুষের প্রকৃত স্বভাব পরীক্ষা করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান। আজ টাকার জন্য মিরাজ তার বাবার আসল চেহারা তার সামনে উজ্জ্বল হয়ে গেছে। অর্থ হলো এমন একটি হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে অনেক সুন্দর কিছু তৈরি করা যায়, আর ভুল ব্যবহার করলে তা বিশৃঙ্খলার সৃষ্টি করে। আজ মানুষেরা ভালো ব্যবহারের পরিবর্তে শুধু খারাপ ব্যবহার করছে, যার ফলে সমাজে এত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ওদিকে মিরাজের জ্ঞান ফিরতেই চারিদিক তাকালো, চোখ মুখ ফুলে গেছে তার। এমন ভয়ঙ্করভাবে তাকে তারা আঘাত করেছে যে তার চেহারাই বিকৃত হয়ে গিয়েছে। মিরাজ কান্না করতে লাগলো। ধমকা হাওয়ার মতো তার জীবনে কি যেন এসেছিল, আবার দমকা হাওয়ার মতো চলেও গেলে, কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো শুধু তাকে দিয়ে গেল। এখন সে একা, বড্ড একা। তার আশেপাশে কেউ নেই। চারিদিকটা হাহাকার করছে। সবাই বলে টাকার থেকে ভালোবাসা অনেক দামি। তার কি কখনো ব্যাংকের লোন ভালোবাসা দিয়ে শোধ করতে পেরেছে? কখনো ভালোবাসার মানুষটা তাকে টাকা দিয়েছে, নাকি ভালোবাসার মানুষটাকে রাস্তায় ফকির দেখে তার সাথে রিলেশন করেছে? যদি টাকা না দেখে ভালোবাসা হতো তাহলে রাস্তার প্রতিটা ভিক্ষুকের এক একটা করে গার্লফ্রেন্ড থাকতো। কিন্তু তাদের কেন গার্লফ্রেন্ড নেই? তারা কেন ভালোবাসা বঞ্চিত? তাই যারা বলে আমি টাকা দেখে তোমার প্রেমে পড়িনি, তাকে কখনোই বিশ্বাস করবেন না। সবাই বলে টাকা সব সমস্যার সমাধান করতে পারে না। আমার তো সব সমস্যার সমাধান টাকাই করতে পারে। হয়তো বলবেন আইনের ফাঁদে পড়লে টাকা কাজ করে না, কিন্তু এখন আইনের রক্ষকরাই আসল অপরাধী। তাই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকতে হলে কঠিন হতে হবে, বড্ড কঠিন হতে হবে। তুমি চাইলেই এক্সাম দিতে পারো। এখন যদি তোমার ইচ্ছে থাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার, তাহলে দিতে পারো। আমি আমার স্যারের সাথে কথা বলবো। ঠিক আছে, আপনি কথা বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব। যে কোনো ভাবেই আমাকে সেনাবাহিনীতে টিকতেই হবে। তাহলে কি আমরা বন্ধু হতে পারি? তোমার নাম রাজু, আমিও তোমার মতন রাস্তায় রাস্তায় ঘুরেছি সারা জীবন। অবশ্যই, কেন নয়। আপনার মতো একজন বন্ধু পেলে আমার জীবন সার্থক হবে। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। এটা আমার দায়িত্ব মাত্র। আর বন্ধুদের মধ্যে কি আপনি আপনি চলে? এখন থেকে তুই করে বলবেন। তুই করে না বললে বন্ধুদের মজাই পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে কথা বলো। তুই এখন বিশ্রাম নে, আমি একটু ঘুরে আসি। বাইরে থেকে আমাকে এখন ট্রেনিং গ্রাউন্ডে যেতে হবে। ওখানে গেলে আমি স্যারের সাথে কথা বলবো। বিকেলে এসে তোর সাথে দেখা করব, ওকে? আচ্ছা দোস্ত, তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার জীবন ধন্য। তুই দয়া করে কথা বল তোর স্যারের সাথে। আচ্ছা ঠিক আছে, তুই এখন সুস্থ হয় নাই, এরপর থেকে কাজ শুরু করবি। এরপর রাজু সেখান থেকে চলে গেল, আর মিরাজ ওখানে শুয়ে শুয়ে ভাবতে থাকলো। তোমরা জানো না আমার প্ল্যান সম্পর্কে, তাই তোমরা আমাকে এভাবে ছেড়ে দিলে।
যদি তোমরা আমার সবকিছু জানতে তাহলে নিশ্চয়ই তোমরা আমাকে মেরে ফেলতে, কিন্তু এখন যদি আমি সেনাবাহিনীতে চাকরি পেয়ে যাই তাহলে কিন্তু তোমাদের জন্য খুব বড় বিপদ অপেক্ষা করছে। আমি জানতাম তোমরা আমার ক্ষতি করার চেষ্টা করবে, সেই জন্যই আমি আমার ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলাম। শুধু একবার আমার সুযোগ আসুক, এরপর দেখবে তোমাদের কিভাবে ধ্বংস করে দিই। এই সমাজ থেকে যে করেই হোক দুর্নীতি আর মাদক সরাতেই হবে। দুর্নীতি আর মাদক যতদিন এই সমাজে থাকবে ততদিন এই সমাজের কিচ্ছু উন্নতি করতে পারবো না। আমাদেরকে সমাজ এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই দুর্নীতিমুক্ত সমাজ আর মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। বিকালে রাজু আসলো মিরাজের সাথে দেখা করতে। মিরাজ তখন নিজের ব্রেডে শুয়েছিল। একটু পর রাজু এসে বলল, মিরাজ, আমি কথা বলে ফেলেছি আমার স্যারের সাথে। তুই চাইলে এক্সাম দিতে পারিস। যদি টিকে যাস তাহলে দুই বন্ধু মিলে কাজ করব। তোর এই ঋণ আমি কিভাবে শোধ করব দোস্ত? আমি টিকি আর না টিকি সেটা বড় কথা নয়, কিন্তু তুই আমাকে যেভাবে হেল্প করলি এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এভাবে কথা বলছিস কেন? আমি কি তোর বন্ধু না? এক বন্ধু যদি আরেক বন্ধুর বিপদে দাঁড়াতে না পারে তাহলে কিসের বন্ধুত্ব? এরপর 2 দিন মিরাজ এভাবে হাসপাতালে কাটালো। এখন সে পুরোপুরি ফিট। চলে গেল সেনাবাহিনীর ট্রেনিং এর এক্সামে, সেখানে গিয়ে টিকে গেল। এরপর শুরু হলো তার নতুন পথ চলা। ওদিকে তানিয়া আরেকটা ছেলের খোঁজ পেয়েছে, তার সাথেই কাজ করবে। কিন্তু মিরাজের বাবা তার ছেলের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। তার ছেলে মারা গেছে এটাই তিনি জানেন, আর জাকির সাহেবের কাছ থেকে তার প্রতিশোধ নিতে হবে। জাকির সাহেব তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি তার রুমে বসে ভাবতে লাগলেন, জাকির, তোর সাথে আমার এতদিনের ব্যবসা, তুই এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি? তোকে তোর শাস্তি পেতেই হবে, যে করে হোক। তোকে আমি তোর উপযুক্ত শাস্তি দেব। তুই কিভাবে আমার ছেলেকে মারলি, কিভাবে আমার সম্পদ লোড করার প্ল্যান করেছিস, সব কিছু এখন আমার কাছে পানির মতো পরিষ্কার। তোকে তোর উপযুক্ত শাস্তি পেতেই হবে, আমি তোকে ছাড়ব না। মিরাজ তখন আর্মি ট্রেনিংয়ে ব্যস্ত হয়ে পড়ে বারবার শুধু কমান্ডারের করা নিয়মের বেড়াজালে সে নিজেকে আটকে ফেলেছিল। কিন্তু তার ভিতরে অদম্য ইচ্ছা আর মনোবল ছিল, কিন্তু অতীতের স্মৃতিগুলো তাকে বারবার জ্বালিয়ে মারছিল। সেই জন্য কোনো কাজে ঠিকমতো করতে পারছিল না, ট্রেনিং করতে পারছিল না ঠিকমতো, না অন্য কোনো কাজ ঠিকমতো করতে পারছিল। সেই জন্য খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। এই জন্য তার এই অবস্থা। এসব ভাবতে ভাবতে নিজের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বাস্তবে ফিরে আসে। কখন যে সকাল হয়ে গেছে খেয়াল নেই। মাথার আঘাতের দিকে তাকালো, তাকিয়ে তার ছেলের একটা হাসি দিল। কারণ এরকম কত আঘাত তার বুকে লেগেছে, সেটা যদি মানুষকে দেখাতে পারত তাহলে সে কিছুটা শান্তি পেত। পরের দিন আস্তে আস্তে কাজ শুরু করলো। আরো 2-3 দিন তাকে বিশ্রাম নিতে হবে। ট্রেনিং এর ফিতে হলে এভাবে পড়াই 1 মাস চললো। আস্তে আস্তে সে সবকিছুর প্রতি মানিয়ে নিল। বুকে হাজারো ব্যথা বেদনা নিয়ে মানুষের সামনে হাসি মুখে চলাফেরা করে। এর মধ্যেই তাদের ট্রেনিং পড়লো অনেক দূরে একটা শহরে। সেখানে গিয়ে তারা 1 মাস ট্রেনিং করবে। মিরাজ আর রাজু তাদের গ্রুপের সবাই সহ অনেক অফিসার সেখানে গেল। গিয়ে কয়েকটা তাঁবু বানিয়ে নিল। যেভাবে সাধারণ আর্মিরা ট্রেনিং করে ঠিক সেভাবেই তাঁবু টানিয়ে নিয়ে তারা সেখানে থাকতে শুরু করলো। বিভিন্ন জায়গায় গর্ত করে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। তাদের সাথে তাদের কমান্ডার এবং সবাই ছিল। হঠাৎ একদিন বিকেলে ট্রেনিং শেষে রাস্তা দিয়ে হাঁটছিল মিরাজ। সামনে তাকাতে তার চোখ আটকে যায় অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়েদের সাথে একটা বড় মেয়ে খেলাধুলা করছে। মিরাজ তখন তার দিকে চেয়ে থাকে। ঘন কালো চুল সাথে তার মন ভোলানো হাসি, হাসির সাথে গালে এসে টোল পড়েছে। অসম্ভব সুন্দর লাগছিল মেয়েটিকে দেখে, কিন্তু হঠাৎ করেই তার তানিয়ার কথা মনে পড়ে গেল। তখন চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে, না, আমাকে আর মেয়েদের মাথায় নিজেকে জড়ালে হবে না। মেয়ে জাতি মানেই বেঈমান। মেয়েরা শুধু টাকার জন্য মানুষকে ভালোবাসে। মেয়ে জাতিরা বেঈমানি করতে সবার থেকে এগিয়ে থাকে। আমি আর কারোর সাথে ভালোবাসায় জড়াতে চাই না, কারোর মায়ায় জড়াতে চাই না। এই মেয়ে হয়তো আমাকে আরো বড় আঘাত দেবে, আর আমি তাকে চিনিও না। তার সাথে কিভাবে কথা বলবো? আমি কারোর মায়ায় জড়াতে চাই না, আর কারো মায়ায় পড়তেও চাই না। বলে কান্না করতে করতে সেখানে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে তার মাথায় এসে বল লাগলো, অনেক জোরে বল লাগছে, সেই জন্য মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন সেই মেয়েটা তার সামনে আসে, চুলগুলো তার বাতাসে উঠছিল। মিরাজও অজান্তেই মেয়েটার মুখের দিকে চেয়ে থাকে। তখন মেয়েটি তার সামনে সে দাঁড়িয়ে বলে, সরি ভাইয়া, আসলে আমরা দেখতে পাইনি, হঠাৎ করেই বলটা চলে এসেছে, কিছু মনে করবেন না।
যেমন ছিল মেয়েটির সৌন্দর্য, তেমনই তার মিষ্টি কণ্ঠ। মিরাজ চাইছিল না মেয়েটার সাথে কথা বলতে, কিন্তু তার কণ্ঠ শুনে মিরাজ আর থাকতে পারল না। তখন বলল, আমি কিছু মনে করিনি, কিন্তু এভাবে রাস্তার পাশে খেলাধুলো করো না। হঠাৎ করে কোনো একজন লোকের গায়ে লাগলে সে হয়তো তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আর খেলবো না এখানে। এরপর মিরাজ সেখানে থেকে চলে আসে। পরের দিন সকালে তারা ট্রেনিংয়ের জন্য ইউনিফর্ম পরে বের হয়। তখন মেয়েটিকে আবার দেখে মেয়েটি তাকে দেখে তার কাছে দৌড়ে আসে, এসে বলে, এই, আপনি আর্মি? মিরাজ তখন মেয়েটির দিকে তাকায়। অনেক সুন্দর একটা আকাশি রঙের সালোয়ার কামিজ পরেছিল। কালকে মেয়েটিকে দেখাছিল স্কার্ট পরা অবস্থায়। সেই সময় তাকে অনেকটা বাচ্চা বাচ্চা লাগছিল, কিন্তু এখন মেয়েটির মনে হচ্ছে কোনো অচেনা রাজ্যের পরী। হ্যাঁ, আমি আর্মি। তো কি হয়েছে? আপনি সেনাবাহিনীর সদস্য? কালকে আপনার উপর বর লাগলো, আপনি আমাদেরকে কিছু বললেন না? কেন? আমি তোমার সাথে কি করব? আম্মু যে বলে পুলিশের নাকি তাদের সাথে লাগলেই গুলি করে দেয়, আপনি তো আমাদের গুলি করলেন না। তোমার আম্মু তোমাকে ভয় দেখানোর জন্য এরকম করে। তা তোমার বাড়ি কোথায়? কেন? আপনি আমার বাড়ি দিয়ে কি করবেন? আমাকে ধরতে যাবেন? আমাকে ধরতে পারবেন না। আমার আম্মুকে বলে দিব, আম্মু আপনাকে অনেক মারবে। মেয়েটার কথার মধ্যে কেমন জানি বাচ্চা বাচ্চা ফিল আসছিল। মেয়েটার মুখের দিকে তাকিয়ে হাসি পাচ্ছিল মিরাজ অনেক কষ্টে হাসি চাপিয়ে বসে থাকে। এরপর বলে, না, আমি তোমাকে ধরতে যাব না। এখন আমি যাই, তাহলে আমাকে ট্রেনিং এ যেতে হবে। আপনি কি ওখানে গিয়ে গুলি করবেন? হ্যাঁ, ওখানে গিয়ে গুলি করব। ওরে বাবারে, আমি চলে যাই এখান থেকে। আপনার গুলি এসে যদি আমার গায়ে লাগে তাহলে তো আমি মারা যাব। আপনি জানেন না আমার আব্বু এরকম ভাবে মারা গিয়েছিল। তার মানে তোমার আব্বুর কি হয়েছিল? কে মারলো তোমার আব্বুকে? আমি এসব বলতে পারবো না। আপনি আমার সামনে থেকে চলে যান, চলে যান আমার সামনে থেকে। বলেই মেয়েটা কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। কিন্তু মিরাজ তার এসব ব্যবহারের কারণ কিছুই বুঝতে পারল না। মেয়েটি হঠাৎ করে এরকম করলো কেন? হয়তো তার মতো এই মেয়েটার ভিতরে কোনো একটা সাফা কষ্ট লুকিয়ে আছে, যেটা লুকানোর জন্যই সে এরকম করতেছে। মিরাজের অনেক কৌতূহল জাগলো মেয়েটার সম্পর্কে জানার, কিন্তু এখন তাকে ট্রেনিংয়ে যেতে হবে। তাই ট্রেনিংয়ের উদ্দেশ্যে সেখানে চলে গেল। প্রায় 20 দিন হয়ে গেল সেখানে ট্রেনিং করছে, কিন্তু এই মেয়েটাকে আর কখনো দেখেনি। সে অনেকবার গিয়েছে ওই রাস্তার পাশের মাঠে, কিন্তু সেখানে আর মেয়েটা আসে না। তখন মিরাজ একটা ছেলেকে জিজ্ঞেস করলো, এই বাবু, তোমাদের সাথে যে একটা মেয়ে খেলতো, ও এখন কোথায়? এখানে খেলতে আসে না? জি না স্যার, মিমাপু তো এখানে আর আসে না। আপনাকে ভয় পেয়ে আর আসে না। যদি আপনি চলে যান তাহলে আবার আসবে। তুমি কি তোমার মিমাপুর বাড়ি চেনো? চিনব না কেন? আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। মিমাপুর বাড়িতে মিমাপু অনেক ভালো, আমাদেরকে অনেক চকলেট কিনে দেয়। আপনি ওর সাথে কিছু করবেন না। এরপর মিরাজ ছেলেটার সাথে ওই মেয়েটার বাড়িতে গেল। মেয়েটার বাড়িতে গিয়ে দেখলো অনেক বড় একটা বাড়ি, অনেক সুন্দর। মিরাজ গিয়ে দরজায় নক করতেই একজন মহিলা দরজা খুলে দিলেন। মিরাজকে দেখে জিজ্ঞেস করলেন, কিরে রাহি, তোর সাথের ছেলেটা কে? আন্টি, এ হচ্ছে মিমাপুর সেই পুলিশের লোক, যার ভয়ে মিমাপু ঘর থেকে বের হয় না। তখন মিমের মা মিরাজের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, তুমি কিছু মনে করো না বাবা, আমার মেয়েটা একটু এরকম, সেজন্য হয়তো তোমার সাথে একটু টুস্টামি করেছে। তুমি কিছু মনে করো না। জি না আন্টি, ও আমার সাথে কিছুই করেনি। ও ওখানে খেলতে যেত, আমার ভয় নাকি আর যায় না, তাই আমি ওর সাথে দেখা করতে আসলাম। আর অনেকদিন হয়ে গেল ওকে দেখিনি। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে আসো, ও ভিতরেই আছে, ওর সাথে কথা বলবে, চলো। আমি ওর সাথে কথা বলতে আসিনি আন্টি, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা বলো বাবা? আগে ভিতরে গিয়ে বসি, তারপর কথা বলছি। মিমের মা তখন হাসি মুখে মিরাজকে ভিতরে নিয়ে যায়। মিরাজ ভিতরে গিয়ে বসতে বসতে বলে, মিম আমাকে সেদিন বলেছিল ওর আব্বু নাকি আমাদের মতো এরকম ছিল, এরপর মারা গেছেন। কিভাবে মারা গেলেন একটু যদি বলতেন। মিমের মায়ের মুখটা কালো হয়ে গেল। মিরাজ তখন তার দিকে তাকিয়ে বলল, আমি মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার অনেক জানার আগ্রহ ছিল, সেই জন্য জিজ্ঞাসা করে ফেলেছি। এতে তোমার কোনো দোষ নেই বাবা। আসলে মিমের আব্বু ছিলেন
সেনাবাহিনীর কমান্ডার। একটা অপারেশনে গিয়ে সেখানে সন্ত্রাসীদের গুলিতে মারা যান। মিম তখন ক্লাস 8-এ পড়তো, অনেক দুষ্টামি করতো তার বাবার সাথে। আমাদের একমাত্র মেয়ে, সেই জন্য অনেক আদর করতাম আমরা। সেই থেকে তার বাবা মারা যাওয়ার পর থেকে মিম এরকম হয়ে গেছে, সব সময় বাচ্চামো করে, আর কিছু বললেই ওর বাবার কথা মনে হয়। তোমাকে দেখে হয়তো ওর বাবার কথা মনে হয়েছে, সেই জন্য এরকম করতেছে। মিরাজ তখন সবকিছু বুঝতে পারে। তখন মিমের আম্মুকে বলল, আন্টি, এখন মিম কোথায়? আমি ওর সাথে একটু কথা বলতে পারি কি? চলো আমি ওর রুমে তোমাকে নিয়ে যাই। এরপর মিরাজ মিমের মায়ের সাথে মিমের রুমে যায়। মিম তখন নিজের রুমে শুয়েছিল। এলোমেলো রুম, বিছানার উপরে অনেক বড় একটা ছবি। তার বাবা সেটাকেই জড়িয়ে ধরে ঘুমিয়েছিল মিম। মিরাজের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। কি অসম্ভব মায়া সন্তানের প্রতি বাবা মায়ের। কিন্তু তার বাবা দেখো, তাকে টাকার কাছে একদম নিঃস্ব মনে করে একটা তুচ্ছ বস্তুর মতো তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মিরাজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তখন মিমের মা মিমকে পিছন দিক থেকে ডাক দিয়ে বলল, মিম ওঠ মা, তোর সাথে একজন দেখা করতে এসেছে। মিম তখন উঠে। যখন মিরাজকে দেখে তখন তার মাকে জড়িয়ে ধরে বলে, হামু, এই লোকটা এখানে কেন? ওনাকে চলে যেতে বলো। তুমি জানো না উনি আব্বুর মতো আর্মির লোক। মিরাজ তখন হেসে মিমের কাছে গিয়ে বলল, আমি আর্মি লোক হয়েছি তো কি হয়েছে? আমরা কি বন্ধু হতে পারি না? তুমি আজ থেকে আমার ফ্রেন্ড, ঠিক আছে? না, আমি আপনার সাথে বন্ধুত্ব করব না। আপনি খুব পচা, সব সময় বন্দুক নিয়ে ঘোরেন, আমার আব্বুর মতো। আব্বুও বন্দুক নিয়ে ঘুরতো, এরপর আমাকে ছেড়ে ওই দূরের আকাশে চলে গেছে। তোমার আব্বু ওই দূরের আকাশে যাননি, তিনি তোমার ভিতরে লুকিয়ে আছেন। তোমার সাথে জড়িয়ে আছে তার হাজারো স্মৃতি। এই দেশের প্রতি তার মমতা তিনি দেখিয়ে গেছেন। তিনি এই দেশের একজন বীর যোদ্ধা। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? আর তুমি কিন্তু আমার সাথে ঘুরতে গেলে বন্দুক নিয়ে আসবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই, কালকে তোমার সাথে কথা হবে। ওকে, তুমি ওখানে খেলতে যাবে? কেন? তুমিই তো বাধা দিলে ওখানে না খেলতে। আমি বাধা দিয়েছি, এখন আবারও বলছি, তুমি ওখানে খেলতে যাবে। খেলাধুলার মধ্যে থাকলে তুমি সবকিছু থেকে দূরে থাকতে পারবে, তোমার মাথা ফ্রেশ থাকবে। তখন মিরাজ সেখান থেকে নিচে আসে। মিমের আম্মু তখন মিরাজের কাছে এসে বলে, তুমি আসলে অনেক ভালো ছেলে বাবা। আমার মেয়েটা তোমার কথা শুনেছে, এটাই আমার সার্থক। ও কারোর কথা শুনে না, শুধুমাত্র আমার কথা ছাড়া। যদি তোমার সাথে কোনো দুষ্টামি করে তাহলে আমার দিকে তাকিয়ে ওকে ক্ষমা করে দিবা, ওকে? আরে আন্টি, কি বলছেন? ও কি দুষ্টুমি করবে আমার সাথে? ওর ওই দুষ্টুমিগুলোই আমার অনেক ভালো লাগে। ঠিক আছে বাবা, তুমি সময় করে এখানে আসবা, বসে গল্প করব। ঠিক আছে আন্টি, আপনি তো আমার মায়ের মতো, এখানে আসবো মাঝে মাঝে। এখন আমি যাই, আমাকে ওখানে আবার খুঁজবে। এরপর মিরাজ সেখান থেকে চলে আসে। এভাবে প্রতিদিনই মিমের বাড়িতে যায়। মিমের সাথে অনেক গল্প করে আড্ডা দেয় আর সময় কাটায়। মিমের প্রতি তার অজানা একটা টান অনুভব করে তার নিজের ভিতরে। মিম মিরাজকে এই কয়দিনে নিজের সবচেয়ে ভালো বন্ধু বানিয়ে নিয়েছে। মিমের সকল দুষ্টুমি মুখ বুজে সহ্য করে মিরাজ। এটা মিমের মায়ের অনেক ভালো লাগে। সেদিন ছিল শুক্রবার, অনেকদিন পর ট্রেনিং অফ, আর মাত্র 4 দিন এখানে থাকতে হবে। এরপর মিমকে ছেড়ে যেতে হবে। এটা ভাবতেই মিরাজের কেমন জানি বুকটা কেঁপে উঠছিল। কিন্তু কি করবে, তাকে তো নিয়ম মানতেই হবে। তার জীবন যে এখন ভিন্ন এক শৃঙ্খলে বন্দী। মিরাজ মিমের বাসায় যায়। মিমের আম্মু তাকে ইনভাইট করছে, আর শুক্রবার তাই অনেক ভালো ভালো খাবার রান্না করছে মিরাজ। খেতে বসে তখন মিম এসে বলে, বন্ধু, তুমি এই চেয়ারটাতে বসো। এই চেয়ারটায় আমার আব্বু বসতেন। তুমি তো আব্বুর মতো বন্দুক নিয়ে পুলিশে থাকো, তাই তোমাকে এই চেয়ারটা দিয়ে দিলাম। এই চেয়ারটাতে আমি কাউকে বসতে দেই না, শুধুমাত্র তোমাকে দিয়েছি। মিমের মা তখন মিমের কথায় কান্না করে দিলেন। মিরাজ তখন উঠে গিয়ে মিমের আম্মুকে বলল, এ কি আন্টি, আপনি কান্না করছেন কেন? আপনি কখনো আঙ্কেলের কথা ভেবে কান্না করবেন না। তিনি এদেশের এমন একজন মানুষ যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আপনি একজন শহীদের স্ত্রী, আর আপনি যদি নিজেকে ভেঙে ফেলেন তাহলে কি করে হয়? আপনি নিজেকে সবসময় শক্ত রাখবেন, আর সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি এদেশের কোনো রাস্তার খুঁজে পাওয়া ছেলে বা মেয়ে নন।
আপনি হলেন এদেশের একজন মহান মানুষের স্ত্রী। তখন মিরাজের কথায় মিমের আম্মু শান্ত হয়ে মিরাজের মাথায় হাত দিয়ে বলে, সত্যি বাবা, তোমার কথা শুনলে নিজের মনের ভিতর আলাদা একটা শান্তি পায়। তোমরা যেভাবে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করো, সময় নেই, খাওয়া দাওয়া নেই, সব কিছু ছেড়ে যেরকম দেশের জন্য নিজেদেরকে বিলিয়ে দিচ্ছ, এভাবে যদি দেশের প্রতিটা মানুষ নিজের দায়িত্ব পালন করত, তাহলে আমাদের দেশ আজ পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র হতে পরিণত হতো। বন্ধু, তোমরা ওখানে কি করো? তাড়াতাড়ি এখানে আসো, আমার অনেক খিদা লাগছে, খেতে হবে। মিমের কথায় মিরাজ তার সামনে বসে। আজ কেন জানি তার খেতে ভালো লাগছে না। মিম তখন মিরাজকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বন্ধু, তুমি খাচ্ছ না কেন? কিছু হয়নি আমার, আর আমি এই তো খাচ্ছি, তুমিও খাও। কি ব্যাপার বাবা, আমিও দেখছি আজকে তোমার মনটা কেমন জানি খারাপ খারাপ লাগছে। কি হয়েছে তোমার? কিছু কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি আন্টি, আসলে আর মাত্র 4 দিন আমাদের এখানে ট্রেনিং আছে, এরপর আমাদেরকে ফিরে যেতে হবে। আপনাদের ছেড়ে চলে যাব এটা ভাবতেই কষ্ট লাগছে। মিরাজের কথা শুনে মিম কান্না করে দেয়। এটা দেখে আমি মিরাজের মুখে হাসি এনে খেতে শুরু করে। বধূ, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তো চাই না বন্ধু তোমাকে ছেড়ে যেতে, কিন্তু কি করব বলো, আমরা তো কাজ করি, কাজের জন্য বাইরে আমাদেরকে যেতেই হবে। আমি তোমাকে কোথাও যেতে দিব না, দরকার হয় এখানে বেঁধে রেখে দিব, তবুও তোমাকে যেতে দিব না। মিমের এমন কথায় মিরাজ যেন আরো কষ্ট পাচ্ছিল। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। চুপচাপ খেয়ে দিয়ে বেরিয়ে আসে। আমাকে আর মিমের ওখানে গেলে হবে না, ওখানে গেলে ওকে আরো কষ্ট দেব। এর চেয়ে বরং আমি এখান থেকেই চলে যাই। ভালো থেকো মিম, তোমার মতো সহজ সরল একটা মেয়ে সারা জীবন ভালো থাকুক, এটাই আমার প্রত্যাশা। মিরাজের সেখানে ট্রেনিং শেষ হয়ে যায়। 4 দিন পর মিমের আম্মুকে কল দিয়ে জানিয়ে দেয় সে চলে যাচ্ছে। এরপর সে সেখান থেকে চলে যায় আর মিমের সাথে দেখা না করে মিমকে মিরাজের অপেক্ষায় বসে থাকে। সে মিরাজকে শুধু বন্ধু না, কোনোদিন যে ভালোবেসে ফেলেছে সেটা সে নিজেও জানে না। মিরাজ চলে যাওয়ার পর থেকে দিন রাত শুধু কান্না করে যায় মিরাজের জন্য, কিন্তু মিরাজ আর ফিরে আসবে না। ওদিকে মিরাজকে কিছুতেই মিমকে ভুলতে পারছিল না, নিজের রুমে বসে কান্না করছিল। হঠাৎ করে রাজু তখন তার পিঠ হাত দিয়ে বলে, কি ব্যাপার দোস্ত, কান্না করছিস কেন? কিছু না, এমনি ভালো লাগছে না। আর আমি কোথায় কান্না করছি? আমি জানি তোর মিমের কথা মনে হচ্ছে, সেই জন্য কান্না করছিস। তুই হয়তো মিমকে ভালোবেসে ফেলেছিস। হ্যাঁ দোস্ত, আমি মিমকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার পক্ষে ওকে পাওয়া সম্ভব নয় রে, কারণ ওখানে আমি আর কখনো ফিরে যেতে পারবো কিনা আমি নিজেও জানি না। দেখিস, তুই একদিন মিমকে ঠিকই পেয়ে যাবি। যদি তোদের ভালোবাসা সত্যি হয় তাহলে তুই মিমকে পেয়ে যাবি নিশ্চিত। তোর কথাই যেন সত্য হয় রে দোস্ত, মিমকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি রে। এভাবেই চলতে থাকে দিন। 1 বছর পর মিরাজ এখন প্রফেশনালি আর্মি অফিসার হয়ে গেছে। এখন সে তার সেই গোপন মিশন বাস্তবায়ন করতে হবে। সে তার বাড়িতে লুকিয়ে যায়। তখন গিয়ে দেখে তার বাবা নিজের রুমে বসে মদ খাচ্ছেন। সে লুকিয়ে নিজের রুমে যায়, কিন্তু নিজের বাবাকে এই অবস্থায় দেখে আরো কষ্ট হচ্ছিল। কিন্তু লোকটাকে তার শাস্তি পেতেই হবে। দুর্নীতি করে এই পৃথিবীতে কেউ রক্ষা পেতে পারবে না। মিরাজ গিয়ে নিজের রুমের খাটের নিচে একটা গর্ত করে সেই গর্তের ভিতরেই তার সিডির আরেকটা কপি লুকিয়ে রেখেছিল। এটা সবার অজানা। মিরাজ জানতো তাকে কেউ হয়তো আক্রমণ করবে, সেই জন্যই একটা সিডির 2টা কপি বানিয়েছিল। একটা কপি নিয়ে এসে যাচ্ছিল আর একটা কপি এখানে লুকিয়ে রেখেছিল। আজ যেহেতু সুযোগ পেয়েছে তাই কপিটা নিতে এসেছে। মিরাজ তখন সিডির কপিটা নিয়ে বেরিয়ে যায়। এরপর শুরু হতে থাকে তার মিশনের পরবর্তী অংশ। সে গিয়েই তার অফিসার কমান্ডারকে সিডিটা দেয়। এরপর সেখান থেকে তারা ধরতে বেরিয়ে পড়ে মিরাজের বাবাকে। এর মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে যান মিরাজের বাবা আর তানিয়ার বাবা যে তাদের সবকিছু ফাঁস হয়ে গেছে। এরপর মিরাজের বাবা আর তানিয়ার বাবা তাদের সব লোক নিয়ে প্রস্তুত হতে থাকে মিরাজকে মেরে ফেলার জন্য। মিরাজের বাবা তখন তানিয়ার বাবার কাছে এসে বলে, দেখ জাকির, আমরা দুজনে এখন প্রচুর বিপদে পড়ে গেছি। এখন আমাদের নিজেদের শত্রুতা ভুলে একে অন্যকে সাহায্য করা উচিত। আমার ছেলে হলে কি হবে? মিরাজ আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে সেটা শাস্তি ওকে পেতেই হবে। মিরাজকে আজকে আমরা শেষ করেই দিব। সেটা আমি তোকে আগেই বলেছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। নিজের ছেলের প্রতি এত মায়া দেখালি, এখন নিজের ছেলেই তোকে ধ্বংস করে দিতে চাচ্ছে।
যা হবার হয়ে গেছে। এখন আমাদেরকে এক হয়ে লড়তে হবে। ওদেরকে আমাদের কাছে আসার আগেই ওদেরকে শেষ করে দিতে হবে। কোনো চিন্তা করিস না, আমি এমন একটা ব্যবস্থা করেছি যার জন্য ওরা আমাদের কাছে তো দূরে থাকা আমাদের আশেপাশেও আসতে পারবে না। তুই কি করবি ওদের সাথে? সেটাই দেখতে পারবি। আমার কাছে এমন একটা বোম আছে যে বোমটা মারার সাথে সাথে প্রায় 1 কিলোমিটার জায়গা ধ্বংস হয়ে যাবে। এতে করে তো অনেক লোক মারা যাবে। তুই এত বেশি ভাবিস বলে তুই ধ্বংস হয়ে যাচ্ছিস। নিজের ছেলের কথা ভেবেছিস? এখন দেখ, তোর নিজের ছেলেই তোর সাথে বিশ্বাসঘাতকতা করছে। লোকদের নিয়ে আমরা কি করব? আমরা নিজেরাই বাঁচলেই হলো। আমরা নিজেরাই বাঁচি আগে। যত লোক মারলে মরুক, আমরা ওদেরকে শেষ করে দিব। বোমাটা আমাকে ফাটাতে হবে। ওদিকে মিরাজ তার কমান্ডারকে নিয়ে সবকিছু ঠিক করে তারপর তাদেরকে আক্রমণ করতে চলে আসে। এলাকাটা ছিল একটা পাহাড়ের মতো, চারিদিকে অনেক ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষজন। এর মধ্যে তাদের যুদ্ধ শুরু হতে লাগলো। মিরাজের বাবারা একদিক দিয়ে গুলি করে যাচ্ছে, অন্যদিকে মিরাজ তার বাহিনী নিয়ে আক্রমণ করে যাচ্ছে। তখন হঠাৎ করে তারা মুখোমুখি হয়ে গেল। কি ভেবেছিস মিরাজ, তুই আমাকে ধরে ফেলবি? তোর স্বপ্নই থেকে যাবে। আমার হাতে কি এটা দেখতে পাচ্ছিস? তখন মিরাজকে রাজু বলে, দোস্ত, এর হাতে ভয়ঙ্কর এক প্রকার বোম আছে। বোমটা দিয়ে মুহূর্তের মধ্যে 1 কিলোমিটার জায়গা ফাটিয়ে ফেলা সম্ভব। কিন্তু আমরা এখন কি করব? দোস্ত, আমাদেরকে যে করেই হোক ওদেরকে ধরতেই হবে। কিন্তু আমরা কিভাবে ওদের কাছে যাব? ওদের কাছে গেলেই তো বোমটা ফাটিয়ে দিবে। বোমটা ফেটে গেলেই এই এলাকার যত মানুষ আছে সবাই মারা যাবে। দোস্ত, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুই এক কাজ কর, তুই ওদেরকে কথার ফাঁকে বুঝিয়ে রাখ, আর আমি একটা ব্যবস্থা করছি। দোস্ত, তুই কিছু করতে যাবি না, এতে তোর প্রাণের ঝুঁকি হয়ে যাবে। আমার কিছু হবে না, আর আমি মারা গেলে এই দেশের অনেক বড় বড় কয়েকজন অপরাধী রক্ষা পাবে। সেজন্য তুই কোনো চিন্তা করিস না। এরকম কিছুই করিস না। আমি না বলছি না, ওদেরকে অন্য সময়ও ধরা যাবে। এখন ওদেরকে ছেড়ে দেই। তুই কি ভাবছিস ওদেরকে একবার ছেড়ে দিলে ওরা আবার আমাদের কাছে এসে ধরা দেবে? তুই খুব বড় ভুল করছিস। তুই কোনো চিন্তা করিস না, আমি আমার নিজের জীবন দিয়ে হলেও ওদেরকে আজ ধরেই ছাড়বো। বলেই মিরাজ চলে গেল। এরপর আস্তে আস্তে একটা গাছে উঠল মিরাজের বাবা, তানিয়ার বাবা। তখন চারিদিক থেকে শুধু সেনাবাহিনীর এত লোকজনকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। হঠাৎ করে মিরাজ লাফ দিয়ে তানিয়ার বাবার উপর পড়ে বোমটা ছিনে নেয়। তখন মিরাজের বাবা তার হাতে থাকা বন্দুক দিয়ে মিরাজের উপর গুলি করে। মিরাজের হাতে গুলিটা লাগে, কিন্তু মিরাজ তবুও বোমটা ছাড়ে না। এরপর বোমটা ছুড়ে মারে রাজুর দিকে। রাজু বোমটা হাতে নিয়ে সবাইকে আক্রমণ করতে বলে। সবাই আক্রমণ করে ওদের উপর। ওদের পালানোর কোনো রাস্তা বাকি থাকে না। এরপর সবাই ধরা পড়ে যায়। এত বড় কয়েকজন অপরাধীকে ধরতে গিয়ে একজন অফিসার নিজের হাতে গুলি লেগেছে। এটা গণমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। মিরাজকে ভর্তি করা হয় একটা হাসপাতালে। হাত থেকে অনেক রক্ত চলে গেছে। ওদিকে মিম টিভিতে সেটা দেখে কান্না করতে থাকে। কান্না করে নিজের মায়ের কাছে এসে বলে, মা, আমি মিরাজের কাছে যাব, আমাকে ওর কাছে নিয়ে চলো প্লিজ। আরে মা, কি বলছিস? এত দূর কিভাবে যাবি তুই? মা, আমি মিরাজকে ভালোবাসি, তুমি প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলো। মিমের মা আর মানা করতে পারলেন না। নিজের মেয়ের মুখে এই প্রথম কোনো ছেলের নাম কথা শুনেছেন। মেয়েটা যে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে সেটা তিনি বুঝতে পারছিলেন। তাই তিনি আর না করলেন না, নিয়ে গেলেন মিরাজের কাছে। মিরাজ তখন অপারেশন শেষ হয়ে জ্ঞান ফিরেছিল। সে বসেছিল নিজের কেবিনে। হঠাৎ করে কেউ একজন দরজা দিয়ে আসে। দরজার দিকে তাকিয়ে মিরাজের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মিম, তুমি এখানে? কি ভেবেছো তুমি বন্ধু? তুমি আমাকে ফেলে আসবে আর আমি ওখানে বসে থাকবো? আমি তোমাকে খুঁজে নিয়েছি। কিন্তু তুমি এখানে কেন আসলে? কেন আসছি বুঝছো না? আমি তোমাকে ভালোবাসি মিরাজ। মিরাজ, তোমাকে না পেলে আমি হয়তো সারা জীবন এইভাবে আব্বু স্মৃতি নিয়ে বেঁচে থাকতাম। কিন্তু তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো, নতুন করে পথ চলতে শিখিয়েছো। তোমাকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ভালোবেসেছি এবং তোমাকে আগলে রাখার শপথ করেছি। এরপর তারা দুজন একে অপরের সাথে জড়িয়ে যায় ভালোবাসার আরেক রাজ্যতে। 1 মাস পরে মিরাজের বাবা আর তানিয়ার বাবার আদালতে রায় হয়, তাদের ফাঁসি হবে। মিরাজ তখন তার বাবার সাথে দেখা করতে যায়। মিরাজের বাবা তখন মিরাজের কাছে এসে বলে, বাবা,
আমি জানি আমি অন্যায় করেছি, এর শাস্তি আমাকে পেতেই হবে, কিন্তু তুই কথা বলে দেখ, আমাকে যদি মৃত্যুদণ্ড থেকে অন্য কোনো শাস্তি দেওয়া যায়। আমি মরতে চাই না বাবা। মিরাজ কখন অনেক কষ্ট পায় তার বাবার কথায়, কিন্তু তার সামনে কষ্টটা লুকিয়ে রেখে হাসতে হাসতে বলে, একদিন বলেছিলাম না বাবা, তোমাকে এই দিন দেখতেই হবে। অন্যায় করে এই পৃথিবীতে কেউ বাঁচতে পারেনি, আর তুমিও বাঁচতে পারবে না। সবাইকে তার পাপের শাস্তি ভোগ করতেই হবে, সেটা 2 দিন আগে হোক বা 2 দিন পরে। তুমি তোমার অন্যায়ের শাস্তি পেতে চলেছ, এর বাইরে আর কিছুই না। তার মানে তুই ছেলে হয়ে নিজের বাবাকে ফাঁসির কাঠগড়ায় তুলে দিবি? আমি একজন ছেলে হয়ে নিজের বাবাকে কাঠগড়ায় তুলে দিচ্ছি না, একজন আইনের রক্ষক হয়ে একজন অপরাধীকে কাঠগড়ায় তুলে দিচ্ছি। আমি তোমার মতো স্বার্থপর নই। তুমি বাবা হয়ে নিজের ছেলেকে সম্পত্তির জন্য মেরে ফেলতে চাইছিলে। আমি তোমার মতো এতটাও স্বার্থপর হয়নি। আমি একজন সৎ অফিসার, এটাই প্রমাণ করতে চাইছি। বলেই মিরাজ সেখান থেকে চলে আসে নিজের রুমে, আর মিরাজের বাবার ফাঁসি হয়ে যায়। মিরাজ তখন নিজের রুমে মন খারাপ করে দাঁড়িয়েছিল। মিম বুঝতে পারে মিরাজ কষ্ট পাচ্ছে, তাই মিরাজের কাছে এসে বলে, তুমি কান্না করো না প্লিজ। তুমি কোনো অন্যায় করনি, তুমি একজন সৎ অফিসার, সেটার প্রমাণ আরেকবার দিয়েছো তুমি। তোমার বাবাকে শাস্তি দাওনি, তুমি একজন অপরাধীকে শাস্তি দিয়েছো। তুমি যদি এখন নিজের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করো, তাহলে তোমার সেই সততার কোনো দাম থাকবে না। তোমাকে শক্ত হতে হবে, অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বারবার। মিরাজ তখন ফিরে মিমকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। 1 বছর পর মিরাজ এখন আর সাধারণ কোনো অফিসার নয়, সে একজন সেনাবাহিনীর প্রধান। তার সাহসিকতার কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। মিরাজ একের পর এক বড় বড় অপরাধীকে নিজের জীবনে ঝুঁকি নিয়ে ধরে চলেছে। সাথে আছে মিমের ভালোবাসা আর মিমের মায়ের আদর। সব মিলিয়ে তাদের জীবন এখন ভালোই চলছে। আমরা যেন অন্যায়কে প্রশ্রয় না দেই। নিজের বাবা হোক বা মা, নিজের ভাই বোন হোক বা বোন, অন্যায় যেই করবে তাকে যেন অন্যায় না করার পরামর্শ দেই। যদি সে কথা শুনতে না চায় তাহলে প্রতিবাদ করি। প্রতিবাদ যদি না মানতে চায় তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যদি আমরা নিজের আত্মীয় স্বজন পরিজন বলে অন্যায়কারীকে প্রশ্রয় দিয়ে যাই, তাহলে এভাবে একদিন আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। সবকিছুর পর ভালো থাকুক আমাদের প্রিয় জন্মভূমি, ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, এটাই প্রত্যাশা।